আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এ পর্যন্ত সিলেবাসের শেষ প্রান্তে যাওয়ার পর রিভিশন ক্লাসে আজকের থেকে শুরু করতেছি। যদিও অন্য স্যাররা অনেক আগেই রিভিশন শুরু করছে, কিন্তু তোমাদের যে জায়গাটায় ঘাটতি ছিল সেই জায়গাটা প্রাপ্য হিসাবে পূরণ করতে আমার 2টা ক্লাস অতিরিক্ত নিতে হচ্ছে। আজকে রিভিশন ক্লাসের প্রথম ক্লাস, প্রথম চ্যাপ্টারের উপর কি কি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আছে সেই বিষয়গুলো এখানে দেয়া আছে খুব সুন্দর করে সাজানো ভাবে। হিসাব বিজ্ঞানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য, এগুলো এমসিকিউর জন্য শুধু পড়ার দরকার নাই, কিন্তু পুরো বিষয়টা বোঝার জন্য এই বিষয়গুলো পড়া খুবই দরকার। হ্যাঁ, একটা বিষয় পড়তেছো কিন্তু কাকে বলে সেটাই জানো না, তো এটা সুন্দর হয় না আর কি। এজন্য হিসাব বিজ্ঞান কাকে বলে এটা পড়া দরকার। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা কি, কেন হিসাব বিজ্ঞান পড়বা, হিসাব বিজ্ঞান শেখা কেন গুরুত্বপূর্ণ বা এর প্রয়োজনটা কি, বা হিসাব বিজ্ঞান পড়লে কি কি কাজ করা যাবে, এই উদ্দেশ্য, গুরুত্ব, প্রয়োজন, কার্যাবলী, এই বিষয়গুলো জানা দরকার। একই সাথে হিসাব বিজ্ঞানের পরিধি কতটুকু। যেমন সিটি কলেজের ছাত্র হিসেবে তুমি কি সব রুমে ঢোকার অধিকার তোমার আছে, সব শিক্ষককে প্রশ্ন করার অধিকার তোমার আছে, তোমার একটা আওতা আছে, সীমা আছে। হিসাব বিজ্ঞানের এরকম একটা আওতা আছে, এটাও জানা দরকার। যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানকে আলাদা একজন ব্যক্তি বিবেচনা করা হয়, আর ব্যক্তি হইলেই তার মনের ভাব প্রকাশের প্রয়োজনীয়তা পড়ে, ঠিক অনুরূপ ভাবে ব্যবসা যেহেতু একজন ব্যক্তি, তারও ভালো মন্দ অবস্থা, সম্পদ দায়ের অবস্থা, আর্থিক অবস্থা যেটাকে বলা হয়, এগুলা প্রকাশ করার জন্য একটা ভাষা দরকার, আর সেই ভাষাটাকেই হিসাব বিজ্ঞান বলা হয়। এই জন্য ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাব বিজ্ঞান এই জিনিসটাও জানা একটু প্রয়োজন। তারও আগে জানা দরকার হলো হিসাব বিজ্ঞান কোথা থেকে শুরু হয়েছে, হিসাব বিজ্ঞানের গোড়ার কথা বা ক্রমবিবর্তনের ইতিহাস, হিসাব বিজ্ঞান আজ পর্যন্ত যে আসছে কি করে আসছে, এই ইতিহাসটা একটু জানা দরকার। তো আওতা যেমন জানা দরকার, সীমাবদ্ধতাও জানা দরকার। আর একটা হিসাব বিজ্ঞানকে কেউ বিজ্ঞান বলে, কেউ বা হিসাব বিজ্ঞানকে কলা বলে, আসলে হিসাব বিজ্ঞান কি এটাও জানা দরকার। তারপরে হিসাব বিজ্ঞান পড়লে একজন মানুষের মধ্যে একটা মূল্যবোধ সৃষ্টি হয়। মূল্যবোধ জিনিসটা কি, জবাবদিহিতা জিনিসটা কি, এই বিষয়গুলো একটু জানা দরকার। হিসাব তথ্যগুলো কারা ব্যবহার করবে, তাদের সম্পর্কে একটু জানা দরকার। হিসাব বিজ্ঞানের সাথে অন্যান্য বিষয়ের কোনো সম্পর্ক আছে কিনা, থাকলে সম্পর্কগুলো কি সেগুলো একটু জানা দরকার। আর হিসাব বিজ্ঞানের মূল উপাদান হলো লেনদেন। এই লেনদেন কাকে বলে, লেনদেনের বৈশিষ্ট্য কি, লেনদেনের শ্রেণী বিভাগ, এগুলো একটু জানা দরকার। আর লেনদেন গুলাকে পরে হিসাবে স্থানান্তর করা হয় জাবেদার মাধ্যমে। তো এই হিসাব কাকে বলে, হিসাবের প্রয়োজনীয়তাটা কি, হিসাব কত প্রকার, হিসাবের ছক কিভাবে কাটা হয়, এই বিষয়গুলো জানা দরকার। তো সৈয়দ নাইমুল হাসান, একটু কথা বলা যায় আমার সাথে? স্যার, জি স্যার, বলেন স্যার। বলো হিসাব বিজ্ঞান কাকে বলে, তুমি যা বুঝো তাই বলো, ভুল হোক কোনো অপরাধ নাই, না বলাটা যে বলো, শিখার চেষ্টা করো। হিসাব বিজ্ঞান কাকে বলে তুমি যেটুকুন বুঝো ওটুকুনই বলো। আমরা আজকের থেকে রিভিশন ক্লাস, আমি প্রথম যখন ক্লাস শুরু করছি তখন কেউই ছিল না, আমি আমার কথাগুলো বলে দিছি, ওগুলা পরে চালায় শুনে নিও। সেই শুরুর দিকে যখন প্রথম ক্লাস শুরু করি তখন এআইসিপি এর সংজ্ঞা নিয়ে আলোচনা করছিলাম। তোমার ওই খাতা কি আছে, তুমি কি তখন ক্লাস করছিলা? স্যার, আমি মাঝখানে স্যার কয়েকটা ক্লাস মিস দিছিলাম স্যার। না না না, একদম শুরু তোমাদের সিটি কলেজের প্রথম ক্লাস আমার সাথে যেটা, সেখানেই আমি। না স্যার, শুরুর দিকে স্যার আমি ক্লাসগুলো করতে পারিনি। আচ্ছা। এটা নিয়ে কামরুল স্যারের সাথে আমার কথা হয়েছিল, মানে কোনো ক্লাসই করতে পারিনি। ও, কেন গ্রামে ছিলা? না স্যার, আমার কাছে কোনো ভালো ডিভাইস ছিল না, যার কারণে। ও, আচ্ছা। তো এখন হিসাব বিজ্ঞান তো ম্যাট্রিকে পড়ে আসছো, আসছো না? এসএসসি তে স্যার, ছিল ম্যাট্রিকে হিসাব আমি বিজ্ঞান? সায়েন্সে ছিলাম। সায়েন্সে ছিল? ও আচ্ছা, তাহলে তো তোমার জি আরো স্যার। বেশি পড়ার কথা ছিল হিসাব বিজ্ঞান কাকে বলে। আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস, এআইসিপিএ। হ্যাঁ, এআইসিপি এর একটা অ্যাকাউন্টিং এর সংজ্ঞা আছে, যেটা হিসাব বিজ্ঞানের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা বলা হয়।
আর ট্রিপল এ বলে একটা প্রতিষ্ঠান আছে, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, ওদের সংজ্ঞাটা যে বই কিনছো এই দুইটা সংজ্ঞা অবশ্যই আছে, ওই সংজ্ঞাটা পড়ে হিসাব বিজ্ঞান কাকে বলে ভালো করে জেনে নাও। হ্যাঁ, আচ্ছা স্যার। ধরো তুমি কোথাও যাচ্ছ বাসে বসে, তোমার পাশে বসে কেউ যদি তোমাকে দাওয়াত দেয়, তুমি কি তার দাওয়াতটা অ্যাকসেপ্ট করবে? আর সুস্থ বিজ্ঞানের মানুষ হলে তুমি তাকে চিনো না, জানো না, তার দাওয়াতটা কি অ্যাকসেপ্ট? কেন? আমি তো তাকে চিনি না, আচ্ছা, তো না চিনলে স্যার অন্যের দাওয়াত কিভাবে একসেপ্ট করা যায়? দাওয়াত রক্ষা করা ইসলামের সুন্নত, একটা বড় সুন্নত, তাই না? জি স্যার, ওটাও বটে। নবীজি ইহুদির দাওয়াতও রক্ষা করছে, যে ইহুদির বাড়িতে খাওয়ার কারণে নবীজি বিষ ক্রিয়া দ্বারা পরে শেষ জীবনে মৃত্যুর পূর্ব মুহূর্তে একটু কষ্ট পাইছে। হ্যাঁ, একজন মারাও গেছিল, এত মারাত্মক বিষ দেয়া ছিল, কিন্তু নবীজির জন্য আল্লাহ তাআলা বিষকে এমন করে দিছে যে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া হয় নাই। তো যাই হোক, মূল কথাটা ওইটাই যেটা তুমি বলছো, যে আমি যেহেতু চিনি না জানি না, তার দাওয়াত আমি রক্ষা করব না। তো অনুরূপ ভাবে তুমি হিসাব বিজ্ঞানকেই চিনো না, হিসাব বিজ্ঞান কাকে বলে এইটাই জানো না, তাহলে হিসাব বিজ্ঞানের অনেকগুলো চ্যাপ্টার আমরা পড়ে ফেলছি, 6টা চ্যাপ্টার পড়ে ফেলছি, তাই না? অধ্যায় 6 জি স্যার। জানা দরকার হিসাব বিজ্ঞান কাকে বলে। হ্যাঁ, হিসাব বিজ্ঞান হলো গণনা করার বিজ্ঞান। কি গণনা করবা? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য লেনদেন গুলো কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের, হ্যাঁ, এগুলাকে লিখে রাখা, এগুলাকে শ্রেণীবিন্যাস করা, এগুলোর ফলাফল নির্ণয় করা, এই সবগুলা কাজকে, এই তথ্যগুলাকে বিভিন্ন ব্যবহারকারীর কাছে উপযোগী করে প্রডিউস করা, সামনে পেশ করা, এই সবগুলা কাজকে একত্রে কি বলা হয়? হিসাব বিজ্ঞান বলা হয়। হিসাব বিজ্ঞান। কিছু কিছু বোঝা গেছে আমার কথা? জি স্যার। হ্যাঁ, গণনা করার বিজ্ঞান। কি গণনা করব? যেগুলো টাকায় পরিমাপযোগ্য। হিসাব বিজ্ঞানে টাকা নাই কিন্তু কেজি আছে, সংখ্যা আছে, এগুলো কি আমরা রেকর্ড করি? বলো, যে 5 কেজি আলু কিনছি, হ্যাঁ, কিন্তু টাকা নাই, তাহলে এটা কি লেনদেন বলা হবে? না স্যার, না। বলা হচ্ছে এটার সাথে যখন টাকা থাকবে যে প্রতি কেজি 10 টাকা করে, হ্যাঁ, তখন এটা লেনদেন হবে। 10 গজ কাপড় কিনছো, কোনো মূল্য নাই, হ্যাঁ, 20 কাঠা জমি কিনছো ব্যবসার জন্য, মূল্য নাই, মূল্য দেয়া নাই, তাহলে এটা হিসাব বিজ্ঞানে ব্যবহারযোগ্য তথ্য না। যে তথ্যগুলো হিসাব বিজ্ঞানে ব্যবহার হয়, এটা 3টা বৈশিষ্ট্য সম্পন্ন, এগুলো আমরা আলোচনা করছি। তো যাই হোক, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন এগুলো দেয়া আছে, মনিটরে আছে, তোমরা দেখতেছো। তো এইখানে আর থিওরি নিয়ে আমরা আলাপ করবো না, শুধু অঙ্ক নিয়ে আলাপ করব। মনিটর দেখা যাচ্ছে? ক্লাসে ঢুকছেন এ পর্যন্ত 15 জি জন। স্যার, দেখা যায়। সৈয়দ নাইমুল হাসান, আগে বোধহয় একদিন দীর্ঘক্ষণ কথা হয়েছে। জি স্যার, বলেন। ক্যামেরা কি অন করা যায়? কথা তো ছিল সবাই ক্যামেরা অন করে ক্লাস নেবেন, আসলে আপনারা পড়তেছেন কিনা এটা বুঝার জন্য আমি এই শর্তটা দিছিলাম। না মানলে তো আর ব্যাট প্রয়োগের নিয়ম নাই, শাস্তি দেওয়ার বিধানই নাই, না মানলে কিছু করাও যাবে না। তো দেখেন তো, এইখানে মিস্টার হাবিব একজন ব্যবসায়ী, নিম্নলিখিত ঘটনাগুলো তার ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন কিনা ব্যাখ্যা করো সনাতন বা প্রচলিত পদ্ধতিতে। সনাতন পদ্ধতিতে লেনদেনের ব্যাখ্যা হলো আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কি হয় নাই। হ্যাঁ, এখন লেনদেনের ব্যাখ্যা দিতে হলে লেনদেনের 3টা বৈশিষ্ট্য জানা থাকা লাগবে। যারাই ক্লাসে যুক্ত হয়েছেন, আপনারা কথা বললে আমার কাছে বিষয়টা ভালো লাগে, গ্রহণযোগ্য মনে হয়, একতরফা কথা বললে এটা গ্রহণযোগ্য হয় না। তো বলেন তো, লেনদেনের 3টা বৈশিষ্ট্য যার জানা আছে একটু প্লিজ বলবেন কি? স্যার, অর্থের অঙ্কে পরিমাণযোগ্য, দ্বৈত পরিমাপযোগ্য, সত্তা, পরিমাণ না, পরিমাপযোগ্য। পরিমাপযোগ্য। জি হ্যাঁ, স্যার, ভুল বলছি। তারপরে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, দ্বৈত সত্তা। বলো বলো। দুইটি সত্তা তো না, দুইটি পক্ষ। সত্তা এক জিনিস, পক্ষ এক জিনিস, দুটি পক্ষ। মানে দুইটি পক্ষ। আর আরেকটা চেঞ্জেস ইন ফাইন্যান্সিয়াল পজিশন, মানে কি?
ইয়া আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অর্থ ব্যবস্থা পরিবর্তন। এই তিনটা আর্থিক অবস্থার পরিবর্তন, বৈশিষ্ট্য স্যার। ঘটনাকে আমরা কি বলবো? লেনদেন বলবো। লেনদেন। তার দুইটা আছে, একটা নাই, তাহলে ওইটাকে কি লেনদেন বলা যাবে না যাবে না? স্যার যাবে না স্যার। নো স্যার। আচ্ছা, একটা উদাহরণ দাও তো এরকম যে দুইটা বৈশিষ্ট্য আছে কিন্তু একটা নাই, এই কারণে লেনদেন বলা যাবে না। ম্যানেজারকে 10,000 টাকা টাকা ইয়া দেওয়া হলো আর কি, মানে ঠিক করা হলো, কিন্তু বেতন দেওয়া হয়নি। মাহি ইসলাম পুরা পরিষ্কার শুনলাম না। ম্যানেজারকে 10,000 টাকা বেতনে ঠিক করা হলো। নিয়োগ করা হলো। আচ্ছা, এখানে কোন দুইটা বৈশিষ্ট্য আছে? এখানে দুইটা পক্ষ আছে, আর টাকার কথা উল্লেখ হয়েছে, কিন্তু টাকা পরিবর্তন হয় নাই। এখানে টাকার টাকার অঙ্ক অর্থ আছে আর দুইটা পক্ষ আছে, কিন্তু এখনো যেহেতু বেতন দেয়া হয় নাই তাই আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। আতিক, ঠিক আছে উত্তর? জি স্যার, উত্তর ঠিক আছে স্যার। আচ্ছা, সৈয়দ নাইমুল হাসান, মনিটরে দেখা যাচ্ছে এই লেখাগুলো? হাবিব একজন ব্যবসায়ী, দেখা যাচ্ছে? নাইমুল হাসান তো একটু আগেই কথা বলল, আবার সরে গেল কেন? জি স্যার, বলেন স্যার, আমি আসছি, শুনতেছি স্যার আপনার কথা। বলেন, এক নাম্বারটা লেনদেন না ঘটনা? মিস্টার স্যার প্রথম মাসের থেকে এত একটা মেটা লেনদেন হবে। আর কেউ উত্তর দিতে চান? লেনদেন লেনদেন হবে হবে স্যার। স্যার। নগদ হিসাব ট্রেডিং, বলেন, মূলধন যে হিসাব উত্তর ট্রেডিং। দিতে চান সে বলেন। আতিক বলো। স্যার এটা লেনদেন হবে, কারণ স্যার এখানে 80,000 নগদ টাকা টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন, এটা লেনদেন না ঘটনা? আরম্ভ করো। লেনদেন স্যার, এটা লেনদেন। ঘটনা না স্যার, লেনদেন। ব্যাখ্যা কারণ বলেন। এখানে অর্থায়ন লেনদেন পরিমাণ যে বলছেন তার উত্তর ঠিক আছে, আছে স্যার। ব্যাখ্যা বলেন কেন এটা লেনদেন? কারণ স্যার এখানে লেনদেনের তিনটা বৈশিষ্ট্য উল্লেখ আছে স্যার। এখানে অর্থায়ন পরিমাণ যোগ্য হয়েছে, আর্থিক অবস্থার পরিমাণ হয়েছে, তারপরে স্যার দুইটা দুটো পক্ষ আছে, পক্ষ আছে। মূলধন আর নগদ ব্যবসায়। শোনো, জি স্যার। সনাতন পদ্ধতিতে ব্যাখ্যায় কথা অল্প, যে উক্ত ঘটনার ফলে কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, বাস, শেষ। আর আধুনিক ব্যাখ্যায় বলতে উক্ত ঘটনার ফলে হিসাব সমীকরণে L+P এর এইটা বাড়ছে ওইটা কমছে, এরকম এত কথা বলতে হবে। হ্যাঁ, এখানে সনাতন পদ্ধতিতে ব্যাখ্যা চাইছে। যাদের বুদ্ধি আছে তারা দ্রুত সনাতন পদ্ধতির ব্যাখ্যাটা লিখে ফেলবেন, তাইলে আপনি সনাতন আর আধুনিকের ব্যাখ্যা দেওয়াটা শিখতে পারবেন। কি বলছি সনাতন পদ্ধতিতে ব্যাখ্যার কথা কেউ বলতে পারবেন? এই মাত্রই বলছি। স্যার উক্ত ঘটনার ফলে অর্থায়ন পরিমাপযোগ্য হয়েছে। অর্থে পরিবার নেটে ডিস্টার্ব করতেছে নাকি আজকে? স্যার, এটা সনাতন পদ্ধতি। আচ্ছা, দেখেন এই পাঁচটার মধ্যে ঘটনা কোনটা? উক্ত লেনদেন না। কত কত নাম্বার একটা? স্যার লেনদেন 3 না। নাম্বারটা আর হলো 5। 3 আর 5। 3 আর 5 লেনদেন নয়, ঘটনা। ফারদিন কি যুক্ত হয়েছেন নাকি? অনেকদিন যাবত ফারদিনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, কেউ একজন বলেন তো এটা কেন লেনদেন না? 5 নাম্বারটা এর ব্যাখ্যা কি? যে এটা যে লেনদেন না, এটার ব্যাখ্যা কি? স্যার এখানে অর্থের অঙ্কের পরিমাণ যোগ্য আছে স্যার। এর ব্যাখ্যা হলো কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, বাকিগুলোর কারণে পরিবর্তন হয়েছে, এটার কারণে পরিবর্তন হয় নাই। 3 নাম্বারটা সেম, ম্যানেজার নিয়োগ করা হয়েছে। হ্যাঁ, এর মধ্যে হিমেল বোধহয় এই বিষয় নিয়ে বলতেও ছিল। তো গেল। দ্বিতীয়টায় দেখেন কোন কোনটা লেনদেন নয়, এটা চিহ্নিত করেন।
নাম্বারগুলো কাগজে নোট করে ফেলেন যে এত নাম্বারটা লেনদেন নয়। স্যার 5 নাম্বার আর 10 নাম্বার হবে স্যার। 6 আর 15 6 আর 15 5 আর 15 স্যার। একজন বলতেছিল 12 আর 15 আচ্ছা আচ্ছা না স্যার, 5 কি লেনদেন? 5 আর 10 স্যার। 5 কি না 10 লেনদেন? না 10 তো আপ্যায়িত করছে, এটা খরচ, এটা খরচ। না স্যার 5 লেনদেন না, না, স্যার। 6 লেনদেন না। হ্যাঁ, তারপরে 10 জি নিয়ে স্যার। 10 নিয়ে কথা আছে। 10 সম্পর্কে স্পষ্ট বলে নাই যে এটা কি ব্যক্তিগত তহবিল থেকে এন্টারটেইন করছে না কারবারের টাকায় এন্টারটেইন করছে, এই কথাটা বলে নাই, ঠিক আছে না? তিনি কয়েকজন ব্যবসায়ীকে 3000 টাকা স্যার, জি। শেরাটনের ভোজে আপ্যায়িত করেন। এই টাকাটা যেহেতু ব্যক্তিগত তহবিল বলা নাই, এই কারণে এটা ব্যবসাকে ধরে নিয়ে লেনদেন বলাই ভালো, কারণ ব্যক্তিগত হলে সেটা উল্লেখ থাকতো। আর 30,000 টাকা পণ্য ক্রয়ের চুক্তিতে আবদ্ধ হয়েছেন, এইটা লেনদেন নয়। তাইলে 5, 6, 15 এই তিনটা হলো ঘটনা, ঠিক আছে? জি স্যার। 5 15 সামনে আগাইলাম। হ্যাঁ, ওকে জি স্যার। স্যার। আচ্ছা, আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যাটা আগে যদি কেউ জানা থাকে, আমি একটু আগেই বলে দিছি আধুনিক পদ্ধতিতে লেনদেনের ব্যাখ্যা কি হয়, কেউ বলতে পারলে আগে বলে ফেলেন। প্রমাণ করতে হবে a সমান সমান l প্লাস e, সম্পদ বাড়াইলে সম্পদ বাড়াবো a, ব্যয় বাড়লে l, আর ই বাড়লে বা মালিক সদস্যতা বাড়লে ই বাড়বে, বা কমলে একটা কমাতে আচ্ছা, হবে। যে বলছো ভুলশুদ্ধ যাই বলছো ধন্যবাদ, তবে তোমরা যখন কথা বলো মাইক্রোফোনের কাছে মুখটা নিয়ে তারপর কথা বলো যাতে সবাই শুনে। তো আধুনিক পদ্ধতিতে লেনদেনের ব্যাখ্যা হলো উক্ত ঘটনার ফলে হিসাব সমীকরণ ইজ ইকুয়াল টু এল প্লাস পি এর এই উপাদান এল উপাদান পরিবর্তন হয়েছে বা এই উপাদান পি উপাদানের পরিবর্তন হয়েছে, এরকম বলতে হবে। আর সনাতনেরটা আবার বলে দিচ্ছি, সনাতনে বলতে হবে উক্ত ঘটনার ফলে কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, এটা হলো সনাতনে। আধুনিকেরটা এবার কেউ শুনাইবেন? আবারও তো বলে দিলাম। স্যার আমি শোনাবো স্যার। উক্ত শোনান, ঘটনার ফলে a সমান সমান l প্লাস ওই উপাদানের a বা l বা ওই উপাদান পরিবর্তন হয়েছে। হ্যাঁ, থ্যাংক বৃদ্ধি ইউ। পেয়েছে, বৃদ্ধি পেয়েছে স্যার বললে হবে না? আচ্ছা, এটুকু বললেই যথেষ্ট। হ্যাঁ, 4 নাম্বারের 4টা থাকবে, তো বেশি লিখতে গেলে সময় চলে যাবে বেশি। এবার বলো তো এইখানে 3-এর ব্যাখ্যা কি হবে? 3 যেহেতু স্যার এটা আসবে না স্যার, এটা হ্যাঁ। ঘটনা। 3 আর 5 যেহেতু ঘটনা, a প্লাস e তে গ্রহণযোগ্য নয়, এটা একটা ঘটনা, ঘটনা না, এটা অর্থাঙ্গ পরিমাপযোগ্য নয়। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় কে বলছে? এই যে 10,000 টাকা বলা আছে, তো আর্থিক পরিবর্তন হবে না। করে না স্যার। আর্থিক অবস্থার পরিবর্তন কি আধুনিক পদ্ধতিতে বলে না সনাতনে? সনাতনে বলে স্যার। তাহলে এখানে তো পরিষ্কার বলে দিছে আধুনিক পদ্ধতিতে বা সমীকরণ পদ্ধতিতে, তাইলে ব্যাখ্যাটা কি হবে? এটাই তো শিকার জিনিস, নাকি বলেন? জি স্যার। বলেন দেখি। এটা সমীকরণে কোনো প্রভাব পড়বে না বা প্রভাব ফেলবে না, এই কথাটা হবে। আপনারা যারা হেডফোন দিয়ে ক্লাস করেন তাদের জন্য ভালো হয় আর কি। হ্যাঁ, উক্ত আল্লাহ ঘটনার ফলে a আল্লাহ সমান তাআলা সমান l প্লাস আপনাদেরকে ওই কবুল করুক, তৌফিক দেখ। বলেন আমিন, বলেন আমিন। আপনাদের জন্য। যদি প্রথম সারির ইউনিভার্সিটি দেশের যেগুলো সরকারি কিংবা বেসরকারি, ওগুলাতে যদি ভর্তি হন, তখন আপনার এই যদি করোনা নামক এই আযাব আল্লাহ তাআলা উঠে না নেয়, আপনাকে কিন্তু ঘরে বসেই ক্লাস করতে হবে। হ্যাঁ, স্যার আমরা যদি সিটি কলেজ ইউনিভার্সিটি ভর্তি হই, আর সিটি কলেজেরও ইউনিভার্সিটি হবে। পূর্বাচলে 20 বিঘা জমি কিনা আছে, 20 বিঘা। চিন্তা করতে পারো, পূর্বাচলে 20 বিঘা, 1 বিঘা জমির দাম 10-15 কোটি টাকা, 15 কোটি টাকার নিচে না। তো সিটি ইউনিভার্সিটি যখন হবে তখন তোমার ছেলে মেয়ে চলে আসবে হয়তোবা। তো যে কথা বলতেছিলাম, খুব মনোযোগ দিয়ে যদি শুনো, প্রয়োজন মনে করো। কার কার প্রয়োজন?
স্যার আমার আমার স্যার। প্রয়োজন স্যার। যার প্রয়োজন সে অন করেন, ক্যামেরা অন করেন, দেখি কার প্রয়োজন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো প্রয়োজন পুরো করে দিচ্ছি। 3 নাম্বারটার ব্যাখ্যায় আমরা বলবো উক্ত ঘটনার ফলে হিসাব সমীকরণ a = l + OE এর কোন উপাদানের পরিবর্তন হয়নি। উক্ত ঘটনার ফলে হিসাব সমীকরণ a = l + OE এর কোন উপাদানের পরিবর্তন হয়নি। এই চারজনই শুধু প্রয়োজন, চারজনেরই ক্যামেরা অন করছে, আর কেউ ক্যামেরা অন করে নাই। অনেক আদিত্য, সে তো আবার অন করে ক্লাস করছিল দেখছিলাম, নাকি অনেক আদিত্য ভুল বলছি? সওয়ানও তো একদিন দেখলাম ক্যামেরা অন করলো। যাক, যারা অন করছেন তাদের জন্য দোয়া থাকলো, আল্লাহ পড়াশোনায় বরকত দেখ, মেধায় বরকত দেখ। তার মানে যারা অন করেন নাই তাদের জন্য বদদোয়া করিনি, তাদের জন্য ঘটনা আর ওদের জন্য লেনদেন, ঠিক আছে না? আচ্ছা, এইবার 4 নাম্বারটার ব্যাখ্যা কাই রোহান। তোমার নামটা তুমি নিজে উচ্চারণ করো তো, রোহানের আগে কি বলো? ক্রি স্যার, শ্রী রোহান। মানে এটা শর্টে লেখছে স্যার। আচ্ছা, দ্যাট ইজ, তুমি মুসলিম অর নন মুসলিম? না মুসলিমই স্যার, কিন্তু নাম অনেক বড় তো স্যার, মানে প্রথম অক্ষর দিয়ে রাখছে সবগুলার। না মানে সরি, নাম তো বড় অনেক স্যার, মানে কাজী রাশিদুল মুসলিম না ইসলাম নন না? মুসলিম? না 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 স্যার, মুসলিম স্যার। ওকে, রোহান তো তাই হওয়ার কথা। এনিওয়ে, 4 নাম্বার মুসলিম। ব্যাখ্যা বলো তো। যে জিনিসটা লেখছো, আমার ওই অ্যাক্সিডেন্ট হয়ে ডান হাতের সমস্যা, তো ডান হাত ব্যথা করে রে বাবা। হ্যাঁ বলো, 4 নাম্বারটার ব্যাখ্যা বলো রোহান। স্যার উক্ত ঘটনা হিসাব সমীকরণে a সমান এল এল প্লাস, এল বৃদ্ধি হয়েছে আর ওই কম হয়েছে। আচ্ছা কম বেশি দরকার নেই, শুধু বলো যে এ এবং ও এর পরিবর্তন হয়েছে, বাস, তাহলে শেষ। হ্যাঁ হ্যাঁ, মাহি ইসলাম, মাশাআল্লাহ, টুপি মাথায় দিয়ে ক্লাস করছেন, ধন্যবাদ। বলেন তো জি, স্যার। 2 নাম্বারটার ব্যাখ্যা কি হবে? মাহি ইসলাম, আতিক আপনার কাছে স্যার আসছে? 2 নম্বরটা স্যার হবে না লেনদেন, হ্যাঁ, স্যার এটা ঘটনা 2 নম্বর না স্যার? নগদে পণ্য ক্রয় করা হলে এটা ঘটনা। কোনটা স্যার 2 নম্বর না? 3-4 বলছে। মিস্টার রাকিব, শুনি না স্যার আপনি কি জিজ্ঞাসা করছেন। মিস্টার রাকিবের 2। রহিম রাজ বলবে স্যার আমি ক্যামেরা অন করে রাখছি, আমার তো কিছুই জিজ্ঞেস করে না, করবো বাবা, ধৈর্য। জি স্যার। হ্যাঁ মাহি ইসলাম বলেন। স্যার এটার ব্যাখ্যা হবে দেখা যায় না, আর্থিক অবস্থার পরিবর্তন হবে স্যার। দেখা যাচ্ছে না মনিটর? দেখা স্যার যাচ্ছে দেখা স্যার। যায়। স্যার 2 এটা হবে নম্বরের উক্ত লেনদেনটা ছিল লেনদেনের নগদে 50,000 টাকার পণ্য ক্রয়। স্যার উক্ত দেখাতে হবে লেনদেনে নাকি? আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। না এটা আতিক ঠিক আছে, এটা আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা। না স্যার, এটা হবে উক্ত ঘটনার ফলে হিসাব সমীকরণ যে সমীকরণে এ প্লাস ও ই এর এ আর স্যার। ও ই বৃদ্ধি পেয়েছে। এ বৃদ্ধি হ্রাস বইলো না তোমাদেরকে, তোমরা এমন মাটি দিয়া তৈরি রে বাবা, তোমার মাথায় কিছু ঢুকাইতেই পারি না আমি। আমার শিক্ষকতা জীবনের ব্যর্থতার প্রথম সিঁড়িটা এই বছর। বুঝছো? আবার শুনো ব্যাখ্যাটা। উক্ত ঘটনার ফলে হিসাব সমীকরণ a = l + OE এর এ উপাদান এবং ওই উপাদান পরিবর্তন হয়েছে, শেষ। প্রত্যেকটা ঠিক আছে, স্যার। আয় এবং ব্যয় হিসাব সমীকরণের মালিকানা সত্ত্বকে হ্রাস বৃদ্ধি করে কিনা, কি বলেন রোহান? ঠিক স্যার করে স্যার। করে স্যার, করে স্যার। পরে স্যার ব্যয় মালিকানা সত্ত্বকে বাড়ায় দেয় না কমায় দেয়? মাইনাস থেকে কমিয়ে দেয়, হ্রাস করে, আর আয় বাড়ায় দেয় স্যার। বৃদ্ধি করে, বাড়িয়ে দেয়। এখন কোনটা বাড়ছে কোনটা কমছে এটা বলার দরকার নাই, এই দুইটা উপাদান পরিবর্তন হয়েছে, দ্যাটস অল, এর বাইরে যাওয়ার দরকার নাই। তাহলে এটা শেষ। এবার 4 নাম্বার অনেক লম্বা, আমরা কি সৃজনশীলে যেতে পারি? আমাদের ক্লাস অর্ধেকের উপরে হয়ে গেছে।
জি স্যার, আমরা চলে যাই স্যার। চলে যাব, কথা বলতে হইব তো। তো চলে হ্যাঁ, যাবো যান। স্যার, অসুবিধা নেই। চলে যান স্যার। আচ্ছা, তাহলে সৃজনশীলে গেলাম। এই যে সৃজনশীল সমস্যা, হ্যাঁ, নিট ক্রয় নির্ণয়ের সূত্র এবার বলেন রহিম রাজ। নিট ক্রয় নির্ণয়ের সূত্র। আমার আওয়াজ কি স্পষ্ট কিনা, কথা শোনা যায় কিনা? ইয়েস স্যার, শোনা যায়। আচ্ছা, তাহলে স্যার, তোমাদের বলবো? কথাগুলো আমি শুনি না কেন? স্যার, মাইক্রোফোনের সমস্যা মেবি। এটার কারণ হলো আমার বয়স 52, তোমাদের বয়স হলো 17-18। এইটা হইতে পারে যে 52 বছর যাবত শুনতে শুনতে কানের শোনার ক্ষমতা কমে গেছে। কি বলো, ঠিক কিনা বলবো? রহিম রাজ? স্যার, একটা ধর্মীয় ঘটনা শোনাবো, সত্য ঘটনা। বলেন বলেন স্যার, স্যার। বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু সখ্যতা ছিল, গভীর সখ্যতা। উনিও নবী আর উনি ফেরেশতা। তো আজরাইল আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা দরখাস্ত ছিল যে আমার মৃত্যুর আগেই আপনি আমাকে কয়েকটা সংবাদ পৌঁছাবেন, যাতে আমি মৃত্যুর জন্য আগে থেকে তৈরি বা প্রস্তুতি গ্রহণ করতে পারি। তো আল্লাহ তাআলা যথা সময়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামের হায়াত শেষ হয়েছে, আজরাইল আলাইহিস সালামকে হুকুম করছে, যাও আমার নবীকে সালাম পৌঁছাও। নবীদের মৃত্যুর বেলায় আল্লাহ তাআলা একরকম অর্ডার করে, আর সাধারণ মানুষের মৃত্যুর বেলায় আরেক রকম অর্ডার করে। যেমন আমার বেলায় তবে এই ইতরটারে ধরে লই আয়, বহুত খেলছে দুনিয়াতে, এবার শেষ নিয়ে আয় ধরে। আর নবীদের বেলায় এরকম বলে না। হ্যাঁ, তো হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসছে জান নেয়ার জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ভাই আজরাইল, তোমার সাথে তো আমার কথা ছিল যে তুমি আমারে আগের থেকে সংবাদ দিবা, আমি প্রস্তুতি নিব। শিক্ষণীয় এই জায়গা থেকে আজরাইল আলাইহিস সালাম বলল যে আপনার কাছে অনেকগুলা সংবাদ পৌঁছানো হয়েছে, আপনি কি কোনো সংবাদ পান নাই? না, আমার কাছে কেউ সংবাদ নিয়ে আসে নাই। বলে না, কেউ সংবাদ নিয়ে আসবে না, সংবাদগুলা আপনার কাছে এমনি পৌঁছে গেছে। আপনি একসময় অনেক দূর যেতে পারতেন হাঁটতে হাঁটতে। হ্যাঁ, কোত্থেকে হাজরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে আইনা ইয়াতে, হ্যাঁ, কাবা শরীফের এইখানে, এখন বর্তমান যে কাবা শরীফ, এইখানে রেখে গেছেন আল্লাহর নির্দেশে। ইসমাইল আলাইহিস সালামকে এবং হাজরা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ইয়েস স্যার। এদেরকে রেখে গেছে না। তো উনি তো তখন তো প্লেন ছিল না, হাজার হাজার কিলোমিটার দূরের থেকে, হ্যাঁ, সেই ইসরায়েলের দিক থেকে হেঁটে আসছে উনি। তো এই যে হেঁটে আসছে, এটা কি বয়সের আধিক্যের কারণে আসছে, না কম বয়সী শক্তিশালী হওয়ার কারণে আসছে? কম বয়স শক্তিশালী। কিন্তু এখন আর ওনার ওই মৃত্যুর সময় যখন চলে আসছে, মৃত্যুর একদম মুহূর্তটা চলে আসছে, তখন উনি কি এত দূর হাঁটার ক্ষমতা আছে না? ওই জোর আছে গায়ে? এখন তোমার চুলগুলা যেমন কাঁচা, আমার দাড়িগুলো হয়তো ভালো করে দেখা যায় না, কিছু কিছু পেকে গেছে। তো বলছে একসময় আপনার চুলগুলো সব কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। এটা আপনার জন্য একটা মেসেজ, একটা সংবাদ ছিল। একসময় আপনার চোখের পাওয়ার ভালো ছিল, অনেক দূর পর্যন্ত দেখতেন, এখন খুব কাছের জিনিস ছাড়া দেখেন না। এরকম অনেকগুলা ঘটনা স্মরণ করাই দিচ্ছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেছে, হ্যাঁ, প্রত্যেকটাই এক একটা আমার জন্য মৃত্যুর মেসেজ ছিল। বুঝছেন? শিক্ষণীয়। এখন আমরা কয়েকটা জিনিসের জোরে, এক হলো যদি কারো কাছে প্রচুর অর্থবিত্ত থাকে, সে মানুষকে মানুষ মনে করে না। কি বলেন, ঠিক কিনা? ধরাকে সরাকে করে না। কারো কাছে ক্ষমতার চেয়ার থাকে, ক্ষমতা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা সারা দুনিয়ার অর্ধেকের বাদশাহী করছে, এর কাছে যাইতে কোনো টিকিট লওয়া লাগছে নাকি? দেখা করতে পারছে, কারোর জরুরত হাজত আছে, বলতে পারছে। কিন্তু এখন আপনি ওয়ার্ড কমিশনারের কাছে সরাসরি যাইতে পারবেন? যাইয়েই এর অফিসে ঢুকতে পারবেন? বলেন, একটা প্রোটোকল আছে, মানতে হবে না? মানতে হবে। সব একটা নিয়ম আছে, মানতে হবে। তো এই যে মানে চেয়ারটার কারণে, এটার প্রোটেকশনের জন্য কিছু নিয়ম কানুন মানা লাগে আর কি। তো বাবারে, এই বয়স বাড়ার সাথে সাথে মানুষের কিছু শক্তি সামর্থ্য কমে আসে। এখন আমারও কি ওই রকম যে কানে তোমাদের কথা শুনতেছি না, 52 বছর বয়স, 51 শেষ হওয়ার পথে, 52তে পা রাখবো। তো যাই হোক,
নিট ক্রয়ের বার্থডে কবে স্যার? যার জানা আছে সেই বলেন যে আমি জানি নিট ক্রয়ের সূত্রটা কি। স্যার আমি বলবো বলেন। ক্রয় মাইনাস ক্রয় ফেরত মাইনাস ক্রয় বার্তা মাইনাস অগ্রিম ক্রয় ওই দুইটাই, যোগ হলো আর কিছু না। নিট ক্রয় যখন এই 1 নাম্বার চ্যাপ্টারে আপনার কাছে জানতে চাইবে তখন এইটুকুন। আর যখন আপনি অধ্যায় 9 এ যাবেন, অধ্যায় 9 কিংবা অধ্যায় 4 রেওয়া মিলের, তখন অনেক কিছু। হ্যাঁ, তখন ওই যে ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ হবে, ক্রয় ফেরত বাদ যাবে, ক্রয় বার্তা বাদ যাবে, কোন সম্পদ ক্রয় থাকলে লেখাইছি আপনাদেরকে 5-6টা জিনিস মাইনাস হবে। তো এনিওয়ে এখানে নিট ক্রয় নির্ণয় করেন। নগদে আর ধারে ক্রয় আছে কত টাকা? 8 আর 20 28,000 টাকা। ঠিক আছে, গাড়ি ভাড়া যোগ হবে নাকি, কি বলেন আতিক? না স্যার, যোগ হবে না স্যার। না, কারণ না স্যার। লেনদেন না স্যার। সম্পূর্ণ স্বতন্ত্র। ক্রয় নির্ণয়ের জন্য গাড়ি ভাড়া যোগ করতে হবে না, কিন্তু সম্পদ হইলে কি যোগ করবেন না করবেন না? সম্পদ হলে যোগ করতে হবে। বাকিরা মেশিন অবশ্যই যোগ করবো। সংস্থাপন ব্যয় সাথে সব যোগ করব। মুনাফা জাতীয় ব্যয় হইলে তখন আর পরিবহন খরচটা যোগ হয় না, আর মূলধন জাতীয় হইলে তখন পরিবহন খরচ কি করতে হয়? যোগ করতে হয়। ঠিক যোগ করতে হয় কিনা? স্যার। যদি আসবাবপত্র জি স্যার। ক্রয় হইতো, মেশিন ক্রয় হইতো, তাহলে পরিবহনটা যোগ হইতো। আচ্ছা, তারপরে দেখেন ক্রয় ফেরত আছে, এটা কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। তাহলে নিট ক্রয় কত হলো? 28,000 মাইনাস 1,000 27,000। 27,000। ঠিক আছে না আতিক? খ এই মাত্র আলোচনা করছি না করি নাই বলেন তো? স্যার। আধুনিক পদ্ধতিতে কোশ্চেন স্যার না, হিসাব খাত আলোচনা করি নাই। খেয়াল করেন, সাদা কাগজে বাম দিকে তারিখ, ছোট করে তারিখের গড় নেন, তারপরে লেনদেন কিনা তারিখের সমান একটা গড় দেন। প্রথম তারিখের গড়, তারিখের পরে সেম আরেকটা একই সাইজের ঘর, তারপরে জায়গাটাকে দুইটা ভাগ করেন, সমান 2 ভাগ করেন, বড় বড়। স্যার করছি স্যার। প্রথমটাতে লেখেন তারিখ, জি স্যার। দ্বিতীয়টাতে লেখেন হলো লেনদেন কিনা, জি স্যার লিখছি। তৃতীয়টাতে লেখেন হিসাব খাত, জি স্যার লিখছি। আর চতুর্থটাতে লেখেন ব্যাখ্যা, সরি শ্রেণী বিভাগ। হ্যাঁ স্যার লিখছি স্যার। আমি একটা করায় দিচ্ছি, একটা একেবারে প্রথমটা করাচ্ছি। হ্যাঁ, জনাব মুসা ইব্রাহিম নগদ চতুর্থটা বলতেন শ্রেণী বিভাগ। নিয়ে আর ব্যবসা শুরু করলো। হ্যাঁ, তারিখ দেন, তারিখের করে 2015 জানুয়ারি 1। জি স্যার। এটা লেনদেন না ঘটনা বলেন? লেনদেন স্যার। হ্যাঁ, তাহলে লেনদেন কিনা এই ঘরে লেখেন লেনদেন। জি স্যার লিখছি। এবার হিসাব খাতের ঘরে আসেন, জাবেদার মতো লিখবেন, কিন্তু ডেবিট ক্রেডিট বা হিসাব এই তিনটা কথা লেখা যাবে না। প্রথম লেখেন নগদ, নগদ, নগদের নিচে লেখেন আসবাবপত্র, সোজা, কোনো ডান বাম হবে না। জি স্যার। মূলধন। আর নিচে লেখেন মূলধন। সম্পদ আর হলো স্যার মালিকানা সত্ত্ব। হ্যাঁ, নগদ আর আসবাবপত্র হলো সম্পদ, সম্পদ, আর মূলধন হলো মালিকানা সত্ত্ব। আমরা ব্যাখ্যা শ্রেণী বিভাগগুলো আধুনিক পদ্ধতিতে বা সমীকরণ পদ্ধতিতে দেখাবো। আধুনিক পদ্ধতিতে কোনো শ্রেণী বিভাগ নাই, সমীকরণ ভিত্তিক শ্রেণী বিভাগ দেখাবো। আর সনাতন হলে আয় ব্যয় গুলারে তখন আমরা বলবো নামিক হিসাব, এই পার্থক্য। হ্যাঁ, তাহলে একটা আমি করছি, 4 তারিখ আপনারা করেন। 8,000 ও 20,000 টাকার পণ্য ধারে ক্রয় করা হলো, তারিখের ঘরে তারিখ দেন 4 কিনা। সত্যি তো আর কেউই ক্যামেরা অন করলো না, আশ্চর্য ওরা মানুষ। বোঝা গেল তোমাদের কাছে শিক্ষকের মর্যাদা নেগেটিভ।
29 জন ক্লাসে জয়েন করছেন, ক্যামেরা অন করছেন 4 জন। হ্যাঁ, কি কি লিখছেন? রহিম রাজ, হিসাব খাত কি কি বলেন? স্যার ক্রয়, প্রদেয় আর নগদ। ক্রয়, নগদ, প্রদেয় হিসাব। ক্রয়, নগদ, প্রদেয় হিসাব। ঠিক আছে? ডেবিট ক্রেডিট কথা কিন্তু লিখবেন না। এবার কোনটা কোন হিসাব? মাহি ইসলাম বলেন। ক্রয় কোন হিসাব? স্যার ক্রয় ব্যয়, রাইট। স্যার ক্রয় ব্যয় হিসাব। তারপর নগদ স্যার সম্পদ, অবশ্যই। আর প্রদেয় স্যার দায়। দায়, ভেরি গুড। আচ্ছা, আমরা খ শেষ করে দিলাম। খর বাকিটুকু আপনারা করে নিবেন, কারণ আর ক্লাস আছে অল্প কয়েক মিনিট, 6 মিনিটের মতো আছে। কিছু উপকার হচ্ছে কিনা? জি স্যার, জি। ঠিক আছে, উপকার হচ্ছে। টেবুলার ছকের মাধ্যমে হিসাব সমীকরণ। জি স্যার। তো এইখানে হিসাব সমীকরণ করার কৌশলগুলো আগে বলছিলাম অনেক আগে, তোমাদের মনে না থাকাটাই যৌক্তিক, থাকাটা অস্বাভাবিক। আমার মনে আছে স্যার। বলেন আর আছে কি বলতেছেন? টেবুলার স্ট্রাকচার মনে আছে ব্রো? ইয়েস জি স্যার। স্যার। তারিখ, তারপর হলো স্যার সম্পদ সমান সমান, তারপরে স্যার মালিকানা আর সত্ত্ব। তারিখ উদ্ধৃতপত্র, তারপরে হলো সম্পদ, তারপরে সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। উদ্ধৃতপত্র আছে তো? যাই বলছেন ঠিক আছে, এক একজন এক এক ভাবে বলবেন, এক এক বইতে এক এক রকম লেখানো আছে, কোনটাই ভুল বলবো না। তবে সুন্দর হয় ওই তারিখের পরে বিবরণের জায়গাটাকে দুই ভাগ করা, বিবরণটাকে আবার দুই ভাগে বিভক্ত করা। উপরে সম্পদ, নিচে আবার সম্পদগুলার ঘর ঘর করে ওই ঘরের মধ্যে সম্পদগুলার নাম লেখা। আর ডান জি স্যার। পাশে দায় যোগ মালিকানা সত্ত্ব, তার নিচে এবার পাওনাদার, ঋণ, মূলধন এরকম লেখা। তো মানে টেবুলার ছকে সমীকরণ করতে হলে সর্বপ্রথম আমাদেরকে গণনা করে দেখতে হবে কয়টা সম্পদ আছে, কয়টা দায় আছে, তারপরে ছক কাটতে হবে। নাকি না আগে ছক কাটবেন পরে এগুলাকে বসাবেন? কি বলেন? স্যার আগে দেখতে হবে যে কয়টা আছে। গণনা করে নিতে হবে। আচ্ছা, আমি বলতেছি, আপনারা দ্রুত লিখে ফেলবেন। আমি সম্পদগুলোর নাম বলতেছি, কি কি সম্পদ আছে, দায় আছে, 1 2 3 করে লিখে ফেলবেন। প্রথম সম্পদটার নাম নগদ। জি স্যার। দ্বিতীয় তারপরে? আসবাবপত্র। জি স্যার। তারপরে তারপরে হইলো যন্ত্রপাতি। দুইটাই আর নাই। আর দায়ের পাশে হলো প্রদেয় হিসাব আর মূলধন। তাহলে 4টা টাকার ঘর দিয়া 10 সেকেন্ডের মধ্যে একটা ছক কেটে ফেলেন। তারিখ, সামনে 4টা টাকার ঘর, আর ডান পাশে মন্তব্য। হেলাল, তুমি কি আসো ক্লাসে না বাইরে হয়ে গেছো? হেলাল আছে স্যার, করতেছি স্যার অঙ্ক। কই, তোমার ক্যামেরা তো অন করলা না? আমি তো হেলাল রে মনে ধারণ করছি, কিন্তু হেলাল তো আমারে পকেটে ঢুকাই ফেলাইছে। জি স্যার, করতেছি স্যার, একটা মিনিট। আচ্ছা আচ্ছা। রেদওয়ান রাফি শুনতেছেন? হ্যাঁ, ছক কাটছেন? জি স্যার। হিসাব সমীকরণে লেনদেন লেখার 2টা সূত্র আপনাদেরকে বলছিলাম। কোন লেনদেন যদি সমীকরণের উভয় পাশে যায় তাহলে একই রকম আচরণ করে। আবার বলতেছি, কোন লেনদেন সমীকরণের উভয় পাশে গেলে একই রকম আচরণ করে। অর্থাৎ যদি বাম পাশ বাড়ে তাহলে ডান পাশও বাড়াইতে হবে, না হয় কি সমান থাকবে আতিক? না স্যার, থাকবে না স্যার। আর যদি ডান পাশকে কমান তখন বাম পাশকেও কি করতে হবে? কমাতে হবে। কমায় দিতে হবে। তাহলে যখন কোনো লেনদেন দুই পাশে যাবে একই রকম আচরণ করবে। আর যদি কোনো লেনদেন সমীকরণের এক পাশে যায় তাহলে একটা যোগ হলে আরেকটা বিয়োগ হবে, একটা যোগ হলে আরেকটা বিয়োগ হবে। তাহলে কাটাকাটি করে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। +10 -10 রেজাল্ট কত? স্যার 0। 0। আর বাম পাশে +10, যদি ডান পাশে লেখেন -10 তাহলে ডিফারেন্স 20 হয়ে যাবে, ঠিক কিনা? এক পাশে জি স্যার। 10 বাড়াইছেন, আরেক পাশে 10 কমাইছেন।
এজন্য হিসাব সমীকরণের তাহলে আমরা প্রথম লেনদেনটা পোস্টিং দিতেছি, লেখেন তারিখ দেন 2015 জানুয়ারি 1। স্যার নগদে যাবে, তারপরে আসবাবপত্রে আর 28,000, আসবাবপত্রের গড়ে 15,000, মূলধনের গড়ে 43,000। জি স্যার ঠিক আছে। 28,000, আসবাবপত্রের গড়ে 15,000, মূলধনের গড়ে 43,000। কোনো মন্তব্য হবে না। যার জানা আছে বলেন তো কোন লেনদেনগুলোর মন্তব্য হয়? ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, শুধু ক্ষেত্রে না, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যয়ের মন্তব্য হয়, আয় ও ব্যয়ের মন্তব্য। ব্যয়। সম্পদ দায়ের কোনো মন্তব্য হয় না। হয় না। তাও কেন হয় সেটা যার জানা আছে বলেন। কারণ আয় ও ব্যয়ের সমীকরণের মধ্যে কোনো ছক নাই, আছে নাকি? ঘর নগদ না স্যার, না সম্পদ? সম্পদ স্যার। সম্পদ আর দায়ের ঘর আছে, আয় ব্যয়ের কোনো ঘর নাই। আয় ব্যয় পরগাছা। স্বর্ণলতা দেখছেন আপনারা? স্বর্ণলতা জি স্যার, পরগাছ একটা। মাটিতে হয় না, অন্য গাছের উপরে। অন্য গাছের উপরে। এই জন্য মাটির সাথে সম্পর্ক নাই দেখে হ্যাঁ রং বদল হয় না। সারা দুনিয়ায় স্বর্ণলতার একটাই রং। অন্য গাছ মাটির সাথে সম্পর্ক আছে, রং ভিন্ন ভিন্ন। কি বলেন? কিছু গাছ লাল হয়, কিছু গাছ সবুজ হয়, কিছু গাছ কালো হয়, বিভিন্ন রং। গোলাপি আচ্ছা, আছে। জানুয়ারি 4 নগদের থেকে -8,000। জানুয়ারি 4 নগদ থেকে -8,000। প্রদেয় হিসাবের সাথে +20,000। প্রদেয় হিসাবের ঘরে 20,000 আর মূলধন থেকে -28,000। 1 মিনিটেরও কম সময় আছে, হয়তো শেষ করতে পারলাম না। তারপরে জানুয়ারি 7 নগদ থেকে স্যার সম্পদের করে তো একটা হবে স্যার, প্রাপ্য হিসাব স্যার আসবে। আচ্ছা, বাকিগুলা পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে, তোমরা দেখে নিবা। হ্যাঁ, আর জি সবাই স্যার। দোয়া করো আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখে। আমরা পরের ক্লাসে এটার উপরই নিব। হ্যাঁ, এই সমীকরণের উপরই নিব। আমিন। আমার জন্য Okay, বেশি sir. দোয়া করো। আমি ওই হাতটা নিয়ে একটু সমস্যায় আছি। তোমাদের সাথে যাতে সুস্থ অবস্থায় ক্লাসে কন্টিনিউ করতে পারি। আর যদি আমার ক্লাসে অসন্তুষ্ট হও, ক্লাস টিচারের বলে দিও যাতে চেঞ্জ করে টিচার দিয়ে দেয়। না স্যার। তো সবার জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া চাইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম।